আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ। আমরা শাপলার যে প্রশ্নটি রয়েছে সেটার দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। আমরা গত ক্লাসটিতে প্রথম পর্ব নিয়ে কথা বলেছিলাম। তো যাই হোক, তাহলে আমরা কথা বাড়াবো না, তবে তার আগে আমাকে একটু নিশ্চিত করুন আপনারা যারা যুক্ত হয়েছেন সবাই আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। আপনারা জানেন যে অলরেডি আমরা অনেকগুলো পর্ব কমপ্লিট করেছি। যারা পর্বগুলো মিস করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলে এই পর্বগুলো রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, তাহলে সবাই একটু দ্রুত নিশ্চিত করুন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, মার্শাল্লাহ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা কথা বাড়াবো না, ধীরে ধীরে আমাদের আলোচনা শুরু করতে চাই। ও হ্যাঁ, শুরুতে আপনাদের ছোট্ট একটা নোটিশ দিতে চাই। সেটি হচ্ছে আমাদের ষষ্ঠতম বেসিক টু অ্যাডভান্স ইংলিশ ব্যাচটি শুরু হচ্ছে খুব দ্রুতই। একই সাথে শূন্য থেকে জব বেসিক ম্যাথ যে স্পেশাল কোর্সটি আছে, এই কোর্সটিও খুব দ্রুত শুরু হচ্ছে। আপনারা যারা গণিত ইংলিশের সমস্যার সমাধান চান অথবা একদম বেসিক থেকে এই দুটো বিষয়কে আয়ত্ত করতে চান, তারা খুব দ্রুত ভর্তি নিশ্চিত করুন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি আজকের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। ওকে, মাশাল্লাহ। আমাদের প্রথম অঙ্কটা কি রয়েছে চলুন একটু দেখা যাক। দেখুন, লাভ ক্ষতি থেকে এই অঙ্কটা এসেছে। খুব চমৎকার একটি অঙ্ক। বলা হচ্ছে একজন দোকানদার মালিক সাধারণত 40% লাভ রেখে সে মূলত একটা জিনিস বিক্রি করে। এখন উনি ব্যবসাটা গুটিয়ে ফেলবেন। এই কারণে তিনি যে 40% লাভ রেখে বিক্রি করতেন, ওটা যে মূল্যটা দাঁড়ায়, ওই মূল্য থেকে তিনি আবার 10% ছাড়ে কমে জিনিসগুলো বিক্রি করে দেবেন। এতে তার কত লাভ হবে এই জিনিসটি জানতে চেয়েছে। বুঝতে পারছেন কিনা? আগে লাভ করতো তিনি 40%, এবার 40% থেকে আরো 10% ছাড় দিছে, এরপরেও কত লাভ হবে এই জিনিসটি জানতে চেয়েছে। এখন আমরা এই অঙ্কটি কয়টি মেথডে করতে পারি? আমরা স্বাভাবিকভাবে দুটি মেথডে করতে পারি। একটি হচ্ছে বেসিক, আর একটি হচ্ছে আমরা এটাকে শর্টকাট। একটা বেসিক আর একটা শর্টকাট। মজার ব্যাপার হচ্ছে এই অঙ্কের শর্টকাটটা অনেক বেশি প্রচলিত। এটা আসলে আপনাদের আর এখন মুখস্থ করতে হয় না। আর বেসিক বিষয়টা এটা অলওয়েজ কে বস, তাই না? তাহলে বেসিকে আমরা বেসিকের মতো একটু দেখব। তার আগে শর্টকাট টেকনিকে মূলত এই অঙ্কের সমাধান যেভাবে আমরা করি, তার আগে অঙ্কের প্যাটার্নটা একটা বুঝি। যে একটা ভ্যালুকে একটা ভ্যালুকে একটা ভ্যালুকে যদি, যেমন এখানে আগে 10% বাড়াইছে, বাড়াইছে মানে 10% লাভ করছে, লাভ করা মানে কি, এটা ঊর্ধ্বমুখী প্লাস। তো লাভ করার পর একটা ভ্যালু দাঁড়াইছে, এই ভ্যালুটাই এখানে লাভ সহ দাঁড়াইছে কত, 40%। কত পার্সেন্ট? 40% লাভ করে যেটা দাঁড়ায় এটা। এখান থেকে আবার পরবর্তীতে 10% কমাইছেন। মনে রাখবেন, যখন কোনো অঙ্কে একটা ভ্যালুকে একবার বাড়ালেন আবার কমালেন, সেক্ষেত্রে আমরা এই শর্টকাট টেকনিকটা মূলত আমরা এখানে কি করব, বের করব। কিরকম? এটা আপনারা জানেন, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই, তারপর হচ্ছে 100। এখন আমাদের সমালোচনা থাকতেই পারে, আমি ব্যক্তিগতভাবে শর্টকাট পছন্দ করি না, কিন্তু এটা শতভাগ না। কেন? এই শর্টকাটটা এত বেশি প্রচলিত, অনেকেই অভ্যস্ত। তো আমি তাকে না করব না এই শর্টকাট আপনি ব্যবহার করবেন না।
কারণ এটা খুবই সিম্পল, এর সাথে জটিল জটিল সূত্র আমরা মাথায় রাখি। কেউ চাইলে এটা ফলো করতে পারে, আর আমি তো বেসিক পড়াবো, সেটা দেখে তো আপনি আরো ফলো করতে পারেন। ওকে, তাহলে এই অঙ্কটা যদি আমি প্রদত্ত তথ্যটা দেখি, লাভ করছে মানে কি বাড়ছে, তাহলে এখানে এটা +40, আবার কমছে তার মানে কি মাইনাসের দিকে যাচ্ছে, এখানে প্লাস মাইনাসের ভিতরে আমরা মাইনাসটা নিব 10। ক্লিয়ার? এবার আমরা যদি এখানে একটু দেখি, এক্স ছিল আমাদের 40, ওয়াই ছিল -10, এবার এখানে দাঁড়াচ্ছে আমার 30, ভালো করে খেয়াল করেন। আর এখানে আমি যদি উপরে হিসাব করি -400, 100, এটা দিয়ে যদি এটা কাটেন -4 হবে, ঠিক আছে? তাহলে -4 যদি হয় তাহলে 30 প্লাস মাইনাসে -4, তার মানে 26%। আমার এটি হচ্ছে উত্তর। ক্লিয়ার? এটি হচ্ছে মূলত আমাদের প্রচলিত শর্টকাট। এবার আসেন আমরা এই টাইপের অঙ্ককে বেসিক থেকে কিভাবে আমরা কয়েক সেকেন্ডে সমাধান করব। বেসিকের ব্যাপারটা হচ্ছে, এখানে অঙ্কটা দিকে আমরা একটু ব্রেক করব। এখানে বলছে একজন দোকানদার মালিক সাধারণত 10% লাভ রেখে জিনিসটা বিক্রি করেন। তার মানে একটা জিনিস, মানে যে জিনিসগুলো আছে এটা 10%, 10% মানে কি বলেন তো? 10% মানে কি, সরি 40% মানে কি? 40% লাভ রেখে বিক্রি করেন, এটার মানে হচ্ছে 100 টাকার জিনিসটা উনি 140 টাকায় বিক্রি, এটার মানেটা হচ্ছে এটা। তার মানে 100 টাকার জিনিস তিনি কি করেন, 140 টাকায় বিক্রি করেন। তাহলে আমরা কি বলতে পারি না, এটা যেহেতু শতকরা লাভ চাইছে, শতকরা লাভে আপনি যে কোনো জিনিসই ধরতে পারেন, কিন্তু শতকরা লাভের আমরা সাধারণত মূল জিনিসটাকে, মূল মূল্যটাকে, ভ্যালুটাকে বা ক্রয় মূল্যটাকে আমরা 100 ধরে নিই। মানে যখন আমরা ধরি শতকরায়, তখন 100 ধরে নিই। এটা শতকরার অঙ্ক কিভাবে? কারণ এটা লাভ ক্ষতি ঠিক আছে, কিন্তু এটা শতকরার প্যাটার্নের অঙ্ক। সেই ক্ষেত্রে আমরা সবসময় যাকে ধরবো 100 ধরবো। তাহলে আমি যদি 100 ধরি, ভালো করে খেয়াল করে দেখেন যে জিনিসটার ভ্যালু হচ্ছে 100, ঠিক আছে? এটা 40% বাড়ছে, তার মানে বেড়ে কত হয়েছে, 140 হয়েছে, রাইট? তাহলে 140 যদি হয়, আমার নতুন ভ্যালুটা বের করবো, তাহলে 140 উপরে, নিচে 100। আবার ধরেন কত 10% কমছে, এটা 10% কমা মানে কি, যে 100 টাকার জিনিসটা এবার 90 টাকা হয়েছে। তার মানে কি, আমার পরের ধাপে গিয়ে ওই জিনিসটা ধপ করে কমে কত হয়ে গেল, আমার 90 হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের অঙ্ক। এবার যদি আমরা কাটাকাটি করি, ভালো করে খেয়াল করেন, যদি কাটাকাটি করি তাহলে এটা এটা কাটলাম, একে একে কাটলাম, একে একে কাটলাম, তাহলে কত, 4 নং 36, তাহলে হাতে থাকলো কত, 3। তাহলে দেখেন 9 কে 9 3 কত, 9 কে 9 3 হচ্ছে 12, তাই না? তাহলে এই যে 12, 100 টাকার জিনিসটা হয়ে গেল 126 টাকা। বলেন তো এটা বৃদ্ধি পাইলো কিনা? এখন বৃদ্ধিটা কত পাইলো, 126 টাকা হইলো, জিনিসটার দাম ছিল 100, তার মানে কি 100-র হিসেবে এটা কি 26%। বলেন বুঝতে পারছেন কিনা? অঙ্কে কখনোই কট্টর পন্থা অবলম্বন করা যাবে না। দেখেন, শুধুমাত্র শর্টকাটে আপনি বিশ্বাস রাখবেন না, শুধুমাত্র বেসিকেও বিশ্বাস রাখবেন না। কেন রাখবেন না, এটা নিয়ে আমার গবেষণামূলক ক্লাস আছে। আপনার সবই লাগবে, সবই লাগবে। বাট দেখেন, আমি কিন্তু এখানে চাপা পেটাতে পারতাম। কিভাবে? যে এইসব শর্টকাট বুজুং বাজুং রেখে যে সব শিক্ষকরা একদম ভুল করে পুরো পৃথিবীটাকে নষ্ট করে দিচ্ছে, এটা বাদ দেন, বাদ দিয়ে এই বেসিকে আসেন। এর চাইতে আমি নিশ্চিত করে বলতে পারি এটা অনেক সেকেন্ড কম হবে। এটা যদি 5 সেকেন্ড লাগে, এটা 3 সেকেন্ড লাগবে, তারপর আমি চাপাটা পিটাচ্ছি না। বলেন তো কেন পিটাচ্ছি না? কারণ এটা তো লজিক্যাল কথা না। পৃথিবীতে আপনি এই সূত্রগুলো আপনি আমি তৈরি করি নেই, এগুলো তো আমাদের শর্টকাট সূত্র। কিন্তু আপনি যদি বীজগাণিতিক সূত্রাবলীতে যান, আপনি যদি সূচক, লগারিদম, সম্ভাব্যতা থেকে শুরু করে আপার লেভেলে যত হায়ার ম্যাথে যাবেন, শত শত হাজার হাজার সূত্র আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো এটা গণিতের একটা পার্ট, এই পার্ট অফ ম্যাথমেটিক্স। সো এটাকে না করে আমাদের দুটো জানতে হবে, এটার উপর আমরা গুরুত্ব দিব। তাহলে দেখেন, এই অঙ্কটা নিয়ে আমার বেশ চমৎকার অ্যানালাইসিস আছে আমার ম্যাথ টিউটর বইটাতে। এই ম্যাথ টিউটর বইটাতে চমৎকার অ্যানালাইসিস আছে। অ্যানালাইসিসটা কেমন আমি একটু বলি, যে আমি এই পুরোটাই সমাধান করব না, এটা আমার দরকার নেই। আমি সমাধান করব কি, দেখেন তো,
এই অঙ্কের দিকে যদি আপনি তাকান, দেখেন তো এই 100 এই 100 কেটে দিলাম, এই শূন্য কাটলাম, এটা কাটলাম, আলটিমেট আমার 14 আর কত থাকলো, 14 আর 9 থাকলো। আমি পরীক্ষার হলে ওই কাজটাই করব। কিভাবে? এই টাইপের অঙ্কে যদি আমি 100 ধরে এটা বাড়াই, আবার যদি আমার 10% ধরে কমাই, তাহলে ব্যাপারটা কি হবে, এরকম 100 100 কাটবে, এই শূন্য এই শূন্য এই শূন্য। তার মানে এটা হচ্ছে আমার 140, আর এটা হচ্ছে 90, এই শূন্য বাদ দেন, তার মানে কি 14 × 9, তাহলে আমার 126, 100 টাকা জিনিসটা 126 টাকা। বলেন ক্লিয়ার? বলেন ক্লিয়ার? হ্যাঁ ভাই, বলছেন বেসিকই তো সহজ ভাই, বেসিক সহজ, এটা তো আমি না করতেছি না, কিন্তু এই সূত্রগুলো তো আপনার সাথে কি দোষ করলো, এটা তো খারাপ কিছু না। আমার কথা বলে, এখানে সহজ, কিন্তু এরকম আপনাকে শত শত অঙ্ক দিতে পারবো, শত শত অঙ্ক দিতে পারবো, যেটা বেসিকে আপনি 2 থেকে 3 মিনিট ছাড়া করতেই পারবেন না। তার মানে কি আপনি শুধু বেসিক ঢেউ পানি খাবেন? আপনার পরীক্ষার হলে 1 সেকেন্ডের জন্য আপনার একটা চাকরি হবে? সবই রাখতে হবে। আমার কথাটা বুঝতে পারছেন? কারণ আপনি আপার লেভেলে ম্যাথমেটিক্স বা সায়েন্স নিয়ে কাজ করতে গেলে এরকম শত শত সূত্র মাথায় রাখতে হবে। ওকে, বলেন ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ। এবার আমরা একটু পরের কনসেপ্টে যাব, 12 নম্বর অঙ্কে যান। এই 12 নম্বর অঙ্কে দেখেন তো, একজন বিক্রেতা একটা জিনিস 65 টাকায় বিক্রি করে 30% লাভ করে। 65 টাকা বিক্রি করেন, অঙ্কটাকে ফাইন্ড আউট করেন যে 65 টাকায় বিক্রি করতেছেন, করার পর তিনি 30% লাভ করেন, জিনিসটি ক্রয় মূল্য কত। দেখেন তো, এই অঙ্কটাকেও আমরা একাধিক ভাবে সমাধান করতে পারি। প্রথমত হচ্ছে, এই অঙ্কটা আপনি চাইলে ঐকিক ব্যবহার করে এই অঙ্কটা সমাধান করতে পারেন। এটা একটা বেসিক, কথা বুঝতে পারছেন কিনা? এই অঙ্কটাকে আপনি বেসিক থেকে শর্টকাটেও ব্যবহার করতে পারেন। আপনি দুই ভাবে এই অঙ্কটাকে সমাধান করতে পারেন। এখন আমার কথা হচ্ছে যে এই যে জিনিসটা, এই জিনিসটা আপনি এটা ব্যবহার করেন আর এটা ব্যবহার করেন, এখন দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি একটু বলি আপনাদের। এটা এই কারণেই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটাও শত শত অঙ্কে আপনার ব্যবহার করতে হবে, এই প্যাটার্নটা, এই প্যাটার্নটাও শত শত অঙ্ক, এটা আপনার ভিত্তি, এটাও ব্যবহার করতে হবে, না হলে আপনি অনেক জায়গায় গিয়ে আটকা পড়ে যাবেন। এখন আসেন অঙ্কটা আমরা আগে সমাধান করি। আমি যদি বেসিক নিয়ে কথা বলি, তাহলে এখানে বলছে যে একটা জিনিস আপনি 65 টাকায় বিক্রি করতেছেন। ওকে, 65 টাকা বিক্রি করতেছেন, এই 65 টাকাটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য, রাইট? এই 65 টাকা হচ্ছে আপনার কি বিক্রয় মূল্য। আর 10% আপনি কি করতেছেন, এখানে লাভ করতেছেন, তাই কিনা? এটার মানেটা কি? এটার মানেটা আগে আমাদের একটু ক্লিয়ার করতে হবে। 30%, এটার মানে হচ্ছে আপনার সব সময় লাভ ক্ষতির ক্ষেত্রে সব সময় ক্রয় মূল্য আমরা কত ধরি, 100 ধরি। তাহলে এটা বিক্রয় মূল্য গিয়ে দাঁড়াচ্ছে, খেয়াল করে দেখেন, বিক্রয় মূল্য গিয়ে দাঁড়াচ্ছে 130 টাকা। এটার মানে হচ্ছে এটা। তাহলে এই বেসিকটা অ্যাপ্লাই করে আপনি ঐকিক করতে পারেন। কিভাবে? আপনার ক্রয় মূল্য বের করতে হবে, তার মানে যেটা বের করতে হবে ওটা আমরা কোথায় রাখবো, ডানে রাখবো, রাইট? তার মানে আমরা লিখবো যে বিক্রয় মূল্য, খেয়াল করে দেখেন, বিক্রয় মূল্য 130 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। এটা হচ্ছে ঐকিক। বিক্রয় মূল্য 130 টাকা হলে, 130 টাকা হলে, তাহলে ক্রয় মূল্য আপনার কত, 100 টাকা। ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে উপরে 100, নিচে 130। তাহলে বিক্রয় মূল্য এখানে বলছে 65 টাকা। কত? 65 টাকা। এটা যদি 65 টাকা হয়, তাহলে আমার কি বাড়বে, তাহলে 100 × 65, নিচে হচ্ছে 130, ভালো করে বুঝেন, 130। তাহলে এটা দিয়ে এটা যদি কাটেন তাহলে দুইবার হবে, তাই কিনা? এটা দিয়ে এটা কাটলে কত হবে, 50। তার মানে হচ্ছে এটা উত্তর হচ্ছে 50 টাকা। কত? 50 টাকা। এটা হচ্ছে ঐকিকের বেসিক। তো এই বেসিকটা তো আমার দরকার আছে, দরকার আছে কিনা? এই বেসিকটা আমার দরকার আছে। আবার এবার আমরা পরের বেসিকে যাব।
এখন একটু খেয়াল করেন, এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান প্লিজ। এইটুকু বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। এইটুকু ক্লিয়ার, তাই না? ওকে, থ্যাংক ইউ। আপনারা যারা ফেসবুকে যুক্ত হয়েছেন তারাও একটু দয়া করে কমেন্টে জানাবেন, তারাও দয়া করে একটু কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, ঠিক আছে। এবার আসেন আমি পরের এই বেসিকটাতে যাই। বেসিকটা এই যে এটাকে আমরা ব্যবহার করব, এটাকে কি করব, এটাকে আমরা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব দেখেন তো। আমার অঙ্কের চাইছে কি ক্রয় মূল্য। তাহলে দেখেন তো ক্রয় মূল্য আমরা কোথায়, যেটা চাই সেটা কোথায় রাখি? ডানে। সেটা কি ডানে। আমি কি বলছি, এই বেসিক থেকে আমরা শর্টকাট করব। তাহলে ডানে রাখা মানে কি দেখেন তো, ডানে রাখা মানে কি উপরে। দেখেন ডানে রাখা মানে কি উপরে, এটা তো আপনার প্রতিদিন করতে হবে না। ডানে রাখা মানে কি উপরে। তাহলে যেটা উপরে যাবে অন্যটা কি নিচে যাবে। তাহলে আসে আবার ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য কোথায় রাখতে হবে, ডানে বা উপরে। ঐকিক করলে ডানে আর শর্টকাট করলে কি উপরে, কারণ এটা তো উপরেই আসতেছে। খেয়াল করে দেখেন। তাহলে এখানকার আপনি জাস্ট প্রশ্নপত্রে লিখে নেবেন 100 130। তাহলে আমার বের করতে হবে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 100 উপরে। খেয়াল করে দেখেন। তাহলে অপরটাকে 130 নিচে। এখন দেখেন এই যে নিচে যেটা থাকে এটা কি বিক্রয় মূল্য না? আর প্রশ্নেও বিক্রয় মূল্য দেওয়া থাকে। তাহলে কি যেটা দেওয়া থাকবে এটা দ্বারা গুণ করবেন। এটা এটা 2, এটা এটা কত 50 টাকা বলে। তাহলে এই বেসিক থেকে শর্টকাট এটাও তো আমাকে মাথায় রাখতে হবে। এটা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে প্লিজ একটু ডাল লিখুন। হারিয়া, যদি বেসিক থেকে শর্টকাটটা বুঝতে পারেন সেটা একটু প্লিজ কমেন্টে লিখবেন। এখন আপনি এই যে অঙ্কটা দেখতেছেন, এই অঙ্কটাকে কিন্তু আরো ভিন্ন প্যাটার্নেও আপনি সমাধান করতে পারেন। চলুন তো আরো কোনো উপায় হবে কিনা। এখানে দেখেন তো যে একটা জিনিসের বিক্রয় মূল্য, যেটা আমরা একটা জিনিসের বিক্রয় মূল্য ভালো করে বুঝেন। এখানে বিক্রয় মূল্য হচ্ছে 65 টাকা। দেখেন 65 টাকা। আর স্পেশালি এখানে 30% লাভ করছে। 30% লাভ মানে কি বলেন তো? 30% লাভ মানে হচ্ছে 100 টাকার জিনিসটা আরো 30 টাকা লাভ করছে, তাই কিনা? তার মানে হচ্ছে এটা 130% হয়ে গেল না? তাহলে এটা 130% হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি 130% হয় তাহলে আমার কত হয় দেখেন। আমার বিক্রয় মূল্য দেওয়া আছে কত 65। তাহলে 130 সমান 65। তাহলে 1% সমান সমান আসবে আমার 65 বাই কত 130। কিন্তু আমার চাইছে কি ক্রয় মূল্য। আমরা কি বলছিলাম, ক্রয় মূল্য এই টাইপের অঙ্কে কত 100%। তাহলে আমরা ঐকিকে যদি দেখেন তো 100% বের করি তাহলেই তো আমাদের এই অঙ্কটাও সমাধান হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন এটাও সমাধান হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে যেটা বলবো যে এটাও তো আমার একটা বেসিক, এটাও আমার বেসিক, এটাকেও আপনি শর্টকাটে নিতে পারেন। কিভাবে? এটা হচ্ছে 130%। তাহলে 130% সমান যদি এটা হয় তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে 130 দিয়ে। তাহলে আমাকে নিতে হবে কি ক্রয় মূল্য। তাহলে 100 দ্বারা গুণ করতে হবে, ব্যাস আমার 50 টাকা। বলে বুঝতে পারছেন কিনা? আপনি একটা অঙ্কে অনেক বেসিক অনেক শর্টকাট ইউজ করতে পারবেন। এটা জানাই হচ্ছে আপনার গণিত শেখা। কিন্তু মনে রাখবেন শুধু বেসিক নিয়ে ফটকাবাজিও চলবে না, শুধু শর্টকাট নিয়েও ফটকাবাজি চলবে না। সহজ কথা হচ্ছে আপনি গণিত শিখতে আসছেন, যখন যেখানে সময় কম পাবেন সেটাই নেবেন। আপনি বাজারে বাজার করতে গেছেন, তাই কিনা? আপনার চাহিদা অনুযায়ী যেখানে আপনার টাকা কম লাগবে আপনি ওটাই কিনবেন। কারণ পরীক্ষার হলে এটা জরুরি। এই কারণে তো আমি পরীক্ষা দিতে বলছি। না হলে তো গণিত শিখে আমি ক্লাসে পড়াতাম। আমি কম্পিটিটিভ পরীক্ষা কেন দিতে বলছি? কম্পিটিটিভ পরীক্ষার উদ্দেশ্যই হচ্ছে আমাকে শর্ট সময়ে কম সময়ে উত্তর করে আসতে হবে। বলেন বুঝতে পারছেন কিনা? আহ এই ভিডিওটা আবার একটু দেখে নিন, কারণ অলরেডি আমি ওটা মুছে ফেলেছি। এবার আসেন আমরা এই অঙ্কটাতে যাব। এই অঙ্কটাতে কি বলা আছে দেখেন তো। একজন সাইকেল আরোহী ঘন্টায়, দেখেন ঘন্টায় কি এটা গতিবেগ,
ঘন্টায় এক্স বেগে এটা হচ্ছে দূরত্ব, কতটুকু সে গেছে, কতটুকু সে গেছে। আবার ঘন্টায় তিনি কি করছেন, এই যে এই জায়গায় একটা সংখ্যা হবে, আমি সংখ্যাটা একটু বই দেখে বলে দিচ্ছি। এটা বাংলা উঠে গেছে, একটু জাজমেন্ট। এটা হবে কিউ কিলোমিটার বেগে। এটা হচ্ছে কি কিউ, এটা হচ্ছে এই যে কিউ কিলোমিটার বেগে পি কিলোমিটার যাচ্ছে, ভ্রমণে তার গতিবেগ কত, ভ্রমণে তার গতিবেগ কত। এই অঙ্কটা আপনি কিভাবে সমাধান করবেন বলেন তো? ভ্রমণে তার গতিবেগ কত? প্রথমত আপনাকে একটা বেসিক জানতে হবে। বেসিক কি? আমাদের গতিবেগের তিনটা গুরুত্বপূর্ণ সূত্র সবসময় মুখস্থ করতে হয়। কি কি? এই যে এস টি, এটা আমি কিন্তু বারবার বলছি। এই যে ডি হচ্ছে আমার কি দূরত্ব, ডিস্টেন্স। টি হচ্ছে আমার সময়, টাইম, তাই কিনা? এস হচ্ছে স্পিড বা গতিবেগ। তো যেমন এখানে গতিবেগ বের করতে বলছে, তাহলে আমার এই ডিস্টেন্স সমান সমান হচ্ছে এই দুটো গুণ করব, এই দুটো গুণ করব এস টি। তার মানে কি স্পিড এবং সময়কে গুণ করলে কি হবে, আমার গতি দূরত্ব আসবে। আবার যদি স্পিড বের করতে চাই, দেখেন এটা কিন্তু ভাগের মতো আছে, এটা ভাগের মতো আছে না, দেখেন তো। তাহলে ডি কে টি দিয়ে ভাগ করলে আমার হবে কি স্পিড। আবার টাইম খেয়াল করে দেখেন, টাইমটা টাইম দেখেন তো, এই দুটোর মধ্যে কি ভাগ আছে না, বলেন? তার মানে কি দূরত্বকে স্পিড দ্বারা ভাগ করবে। এখন এটাও তো একটা শর্ট টেকনিক, বাট এটা আমার কাজকে সহজ করে দিবে, আমার মনে রাখতে সহজ করবে। কারণ পৃথিবীতে যুগ যুগ ধরে নেমোনিক টেকনিক ব্যবহার হয়ে আসতেছে। নেমোনিক টেকনিক কি? যা আপনার মেমোরিতে খুব শর্ট সময়ে মনে রাখার সক্ষমতা তৈরি করে। এটা ইন্টারন্যাশনালি শুধু না, পুরো পৃথিবী, ইন্টারন্যাশনালি বলতে আমি বলছি পুরো পৃথিবী জুড়ে এটা সর্বজন গৃহীত। তাহলে এটাকে আমি আরো সহজ করে মনে রাখার চেষ্টা করব। কি? আমার এটা দূরত্ব, ধরেন এই মাথাটা দূরত্ব, কথা বুঝতে পারছেন? খেয়াল করে দেখেন। আর এটা হচ্ছে আমি একটাকে ধরতেছি কি স্পিড, আর এটাতে টাইম। ভালো করে দেখেন, মাথাটা দূরত্ব, একটা স্পিড, আর একটা কি টাইম। এখন যদি আমি এই দূরত্ব বের করতে চাই, সাপোজ ধরেন আমি এই মাথাটা ধরতে চাই, মাথাটা ধরতে চাই, মাথা কি আমার দূরত্ব, এটা কি টাইম, এটা হচ্ছে কি আমার স্পিড। খেয়াল করে দেখেন, আমি যদি এই দূরত্ব মানে মাথাকে ধরতে চাই, দেখেন তো দুই হাত দিয়ে ধরতে চাইলে, আমি দুই হাত দিয়ে ধরতে চাইলে, তাহলে কি এই স্পিড আর টাইম দ্বারা একসাথে করতে হবে না? দেখেন আমি গুণ করছি। এখন আসে, আমি এখানে আমি স্পিডটা বের করব। এখন স্পিডটা বের করতে গেলে যেটা বের করবেন ওটা সরানো যাবে না, এটা তার মানে স্থির রাখতে হবে। এবার যদি আমি এই দুই হাত দিয়ে মাথা ধরতে চাই, দেখেন তো কি করতে হচ্ছে, আমাকে এটা ধরতে গেলে এটা দ্বারা ভাগ করতে হচ্ছে, দেখেন মাথাটাকে ভাগ করতে হচ্ছে। কথাটা ক্লিয়ার? এবার যদি আমি টাইমটা বের করতে চাই, কি বের করতে চাই, আমি টাইম বের করতে চাই, তাহলে টাইম বের করতে গেলে আমাকে কি করতে হবে, এটা স্থির রাখবো, তার মানে কি এটা দ্বারা ভাগ করব। আবার যদি স্পিড বের করতে চাই, এটাই স্থির রাখবো, এটা দ্বারা ভাগ করব। তার মানে কি আপনি যেটাই বের করতে চান, টাইম বের করতে চান, ওটা দ্বারা ভাগ, অপরটা দ্বারা ভাগ করবেন। আর যদি দূরত্ব বের করতে চান, দুটো একসাথে মাথা ধরতে হবে। এখন দেখেন এই যে টেকনিকটা, এটা আপনার কাজকে সহজ করে দিবে, এটা আপনার মাথায় অবশ্যই রাখতে হবে। এখন দেখেন আমার গড় গতিবেগ বের করব, খেয়াল করেন। আমি তো এটা আপনাকে যে বেসিক শিখাবো, অবশ্যই আমি বেসিক শিখাবো, আমি সব সময় বেসিকের পক্ষে। এবং বাংলাদেশে আমি এত ডেপ পরিমাণ সিকোয়েন্স ভিত্তিক বেসিক পড়াই যেটা আপনি অন্য কোথাও পাবেন না। তারপরও আমার যেখানে যা দরকার ওটা স্বীকার করতে হবে। এখন দেখেন গড় গতিবেগ মানে কি, দেখেন তো আমি গতিবেগ বের করব, তার মানে দূরত্বকে অপর হাত মানে একটা টাইম দ্বারা ভাগ করতে হবে। তাহলে টাইম দ্বারা ভাগ করতে গেলে এখানে আমার মোট দূরত্ব লাগবে, ভালো করে খেয়াল করেন, এখানে আমার মোট দূরত্ব লাগবে এবং নিচে মোট সময় লাগবে। কারণ গতিবেগ রাখবো, তাহলে অপরটা দ্বারা আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে, তাহলে মোট সময় লাগবে। এবার আসেন আমরা মোট দূরত্ব কত আমরা একটু বের করি। এখানে প্রথমে গেছে ঘন্টায় ওয়াই কিলোমিটার, এক্স কিলোমিটার, তার মানে কি মোট দূরত্বের ভিতর একটা আছে এক্স। আবার দেখেন ঘন্টায় কিউ কিলোমিটার বেগে গেছে আবার পি, তার মানে কি এটা হচ্ছে আমার মোট দূরত্ব। তাহলে উপরে যাচ্ছে আমার মোট দূরত্ব, খেয়াল করে দেখেন উপরে যাচ্ছে কি আমার মোট দূরত্ব। এখন মোট সময় লাগবে, দেখেন এখানে কোথাও সময় উল্লেখ করা নাই, এটা হচ্ছে গতিবেগ, ঘন্টায় যেটা বলে এটাকে গতিবেগ বলে।
ঘন্টায় যেটা বলে এটা কি বলে, গতিবেগ বলে। তার মানে কি এটাও গতিবেগ। কিন্তু আমরা গতিবেগ দূরত্ব থাকলে, গতিবেগ যদি দূরত্ব থাকে আমরা সময় বের করতে পারি কিনা দেখেন তো। গতিবেগ দূরত্ব থাকলে সময় বের করতে পারি না? পারে। তার মানে কি ডিস্টেন্স কে সময় দ্বারা ভাগ করতে হবে। এখানে আমার দুটো সময় লাগবে, একটা হচ্ছে এই জায়গার সময় লাগবে যেখানে ঘন্টায় এই গতিবেগে এত কিলোমিটার গেছে, এখানে কতটুকু সময় লাগছে, ঘন্টায় কিউ কিলোমিটার বেগে পি কিলোমিটার গেছে, এখানে কতটুকু সময় লাগছে। দুটো সময় পেলেই যোগ করে ভাগ করে দিলেই হয়ে যাবে, কারণ আমি মোট সময় পাচ্ছি। এখন আসেন, তাহলে আমাদের যদি এই জায়গায় এই অংশটুকুর যদি আমরা টাইম বের করতে চাই, এটা দূরত্ব কত গেছে, এক্স কিলোমিটার। দেখেন দূরত্ব, তাহলে স্পিড দ্বারা ভাগ করব ওয়াই। তার মানে দেখেন আমি এক্স বাই ওয়াই এক ওই অংশের সময়টা পেয়ে গেলাম, আর এই অংশের সময় লাগবে। তাহলে এখানে দূরত্ব কত, পি, দূরত্বকে স্পিড দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে পি কে কিউ দ্বারা ভাগ করতে হবে। ব্যাস এটাই উত্তর। বলে বুঝতে পারছেন কিনা? প্লিজ একটু কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। দ্রুত একটু কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা। ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ। এবার আমরা পরের অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এটা হচ্ছে গড়ের একটা অঙ্ক। এটা জাস্ট আমরা বেসিক দিয়েই করব, ঠিক আছে? এটাকে আমরা কি দিয়ে করব, বেসিক দিয়ে করব। এখন তার ক্ষেত্রে আমাদের এখানে অঙ্কে কি চাইছে ওটা একটু পোস্টমর্টেম করা দরকার। সেটা কি, দেখেন একজন বলার গড়ে, তার মানে কি গড়ে এত রান দেয়। আপনি কেমনে বুঝবেন যে গড়ের অঙ্কের একটা বেসিক দরকার আছে? সেটা হচ্ছে যদি অঙ্কে ধরেন গড়ের অঙ্কে যদি আপনার কখনো গড় দেওয়া থাকে সেটাকে চিহ্নিত করতে হবে। কথা বুঝতে পারছেন? এবং ওই গড়টা কতজনের সাপেক্ষে বা কয়টা জিনিসের গড় ওটা বের করতে হবে। দেখেন এই অঙ্কে গড় দেওয়া আছে, খেয়াল করছেন 20 রান। এটার এই 12টি উইকেটের সাপেক্ষে, তার মানে 12টা উইকেট নিতে গেলে আমার এই গড়টা আসবে। তার মানে এখানে খেয়াল করে দেখেন যে এখানে কার সাপেক্ষে এটা নিতেছি, এই যে 12টা উইকেটের সাপেক্ষে। তার মানে হচ্ছে এটা একটু মাথায় রাখতে হবে, এটাকে বলা হয় রাশির সংখ্যা। এটা কি বলেন, যার সাপেক্ষে ওটা হচ্ছে রাশির সংখ্যা। এখানে ধরেন আমার 12টি উইকেট না থেকে বলতে পারতো যে 15 জন, 12 জন মানুষের গড় আয় হচ্ছে 20 টাকা, বলতে পারতো। এখন এই 12 জন মানুষের যদি আয় 20 টাকা হতো, তখন আমি 12 জনের গড় আয় ধরতাম কত, 20 টাকা। তাহলে দেখেন, তাহলে এখানে যে আমার গড় সেটা হচ্ছে 20 রান। এই জিনিসটা আমাকে অঙ্কে সব সময় ফাইন্ড আউট করতে হবে। আমি আবারও বলছি যে যখনই আপনি অঙ্ক সমাধান করবেন, গড়ের অঙ্ক, সেখানে একটা গড় দেওয়া থাকবে, গড় দেওয়া থাকবে, ওই গড়টা ফাইন্ড আউট করবেন। ওকে, আমরা ফাইন্ড আউট করছি 20 রান, গড় হচ্ছে 20 রান। ওই গড়টা কতজনের সাপেক্ষে, কতটা জিনিসের সাপেক্ষে এটা বের করতে হবে। এখানে দেখেন 12টি উইকেটের সাপেক্ষে, 12টি উইকেট নিতে গেলে 20টা গড় রান হবে। এই কারণে 20টির উইকেটের বিপরীতে গড় রান এত। এরপর দ্বিতীয় বেসিকটা হচ্ছে, যেখানে গড় থাকবে ওই অঙ্কে অবশ্যই মোট বের করবেন, ওই অঙ্কে অবশ্যই মোট বের করবেন। আরেকটা বেসিক কি, এই 12টি উইকেট হচ্ছে রাশির সংখ্যা। কি বলেন তো, রাশির সংখ্যা। তাহলে আমরা এখানে দুটো তথ্য পেয়েছি, বলেন তো। এখানে 12টা উইকেট দিয়ে, তারপরে আবার 4টা উইকেট দিয়ে। দেখেন এই 4টা উইকেট দিয়ে আমরা আবার গড় রান নিচ্ছি কত, 4 রান। তাহলে এবার আমার তাহলে দ্বিতীয় কাজ থাকে, দ্বিতীয় কাজ হচ্ছে এই গড়টাকে মোট বানানো। খেয়াল করে দেখেন, তাহলে এই গড়টাকে 12টা রানের গড় এত, তাহলে এই 12টা রানে উইকেটের মোট কত। তাহলে আমাদের মোট বের করার দুটো মেথড আছে, গড় থাকলে গুণ করতে হয়। তাহলে এখানে 20 ইন্টু কত, 12, 20 ইন্টু কত, 12। তাহলে আমার মোট কত আসতেছে, 12 × 2 = 24, 240 রান। এটা হচ্ছে এই প্রথম অংশের মোট। এবার আমার এই 4টি উইকেটের ক্ষেত্রে আমার মোট কত আসতেছে, তাহলে এই 4 এবং এই 4 গুণ করতে হবে, কারণ গড় থাকলে মোট বের করতে কি করতে হয়, আমাদের গুণ করতে হয়। তার মানে হচ্ছে 16 রান।
এখন চলুন তো অঙ্কে কি বলছে। অঙ্কে বলছে এখন তার উইকেট প্রতি গড় কত। উইকেট প্রতি কথাটার মানে কি বলে, এই ভাষাগুলো আপনাদের বুঝতে হবে। উইকেট প্রতি কথাটার মানে কি, তার মানে হচ্ছে প্রত্যেক উইকেটের ক্ষেত্রে কত রান আসছে। তাহলে আপনি প্রত্যেক কথাটা আনতে গেলে সব সময় মনে রাখবেন, প্রত্যেক একজনের গড় বা একটার গড় আনতে গেলে মোট রাশির সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তার মানে এখানে এই মোট রাশির সংখ্যা এই 12টা উইকেট রাশির সংখ্যা, এখানে 4টি উইকেট, এটাও রাশির সংখ্যা। কথা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আপনার এখানে মোট রাশির সংখ্যা উইকেট লাগবে। তাহলে এখানে মোট উইকেট কত বলে, 12+4, তার মানে হচ্ছে কি 16টি। তাহলে এই 16 দিয়ে এখানকার মোট যেটা, এর কত 6 রান, এখানে কত 5, 256। তার মানে এটা দ্বারা এটাকে ভাগ করলে তখন উইকেটটা এরকম যে 16টি উইকেটে, দেখেন 16টি উইকেটে আমরা মোট রান পাইছি কত, এত রান, 56 রান, তাই না? তাহলে উইকেট করতে গেলে একটা উইকেট, এই যে একটা উইকেট বের করলেন এটাই হচ্ছে উইকেট প্রতি। তার মানে হচ্ছে 256, নিচে হচ্ছে 16 রান। তার মানে উত্তর হচ্ছে কত, 16। ক্লিয়ার? এটা তার মানে হচ্ছে আমরা তো এইভাবে উইকিক করব না, ডিরেক্টলি আমরা এখানে সমাধান করব যে সরাসরি 256কে গড়, গড় মানে কি, মানে একদম সার্বিক গড়, এটাকে সার্বিক গড়, এটা আমি মূল ক্লাসে অনেক বিস্তারিত সময় নিয়ে পড়াই, শুধু এটা দেখেন। সার্বিক গড় মানে কি 256কে 16 দিয়ে মোট রাশির সংখ্যা দ্বারা কি করেন, ভাগ করেন, তাহলে হচ্ছে কত, 16। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? এই যে এত লম্বা সময় কথা বললাম, এখন এই অঙ্কটাকে সহজভাবে সমাধান করতে হবে। মানে এত লম্বা সময় তার আপনি না, এটা কিভাবে পরীক্ষার হলে প্রশ্ন দাগিয়ে সমাধান করবেন ওটা আমি দেখাবো। পরীক্ষার হলে আপনি দুটো জিনিস ফাইন্ড আউট করতে হবে, এক হচ্ছে গড় কোথায়। দেখেন আমি দ্রুত ফাইন্ড আউট করতেছি, এটা মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করতে পারবে। এটা হচ্ছে গড়, গড়। আর ওই যে রাশির সংখ্যাটা কত, 12টি, কারণ গড় যেটা আছে ওটার সাথে যার বিপরীতে আছে ওটাই রাশির সংখ্যা। তাহলে এখানে আমার মোট হচ্ছে, দেখেন 240। এবার আসেন পরবর্তী খেলায় গড়ে, এটা হচ্ছে গড় কার বিপরীতে, একটা উইকেটের বিপরীতে, তার মানে এটা রাশির সংখ্যা। তাহলে এই 4x4, তাহলে আমার আস্তে আস্তে কত, 16। তাহলে আস্তে আস্তে আমার 56। এখন উইকেট প্রতি, দেখেন উইকেট প্রতি গড় রান চাইছে, তার মানে মোট উইকেট দিয়ে ভাগ করতে হবে। তাহলে রাশির সংখ্যা এখানে ছিল 12টা, এখানে ছিল 4টা। তাহলে এই 256কে 16 দিয়ে ভাগ করলে উত্তর 16। বলেন তো কয় সেকেন্ড সময় লাগলো, আমাকে বলে কয় সেকেন্ডে সময় লাগলো? ওকে, বলেন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? ওকে, এবার আমরা পরের অঙ্কে যাব, 15 নম্বর অঙ্ক। এই অঙ্কটা মূলত হচ্ছে আমাদের ঐকিকের অঙ্ক। খেয়াল করে দেখেন তো অঙ্কটাতে কি বলছে সেটা আগে আমরা বের করি। 10টি বলদ 20 দিনে 50 বিঘা জমি চাষ করতে পারে। খেয়াল করে দেখেন, তবে 12টি, আমি আবারও বলছি 12টি বলদ 15 দিনে, 12টি বলদ 15 দিনে কত বিঘা কি করতে পারবে, চাষ করতে পারবে। এখন খেয়াল করেন, এই অঙ্কটা যদি আপনি ঐকিকে করতে চান লম্বা সময় লাগবে। কথা বুঝতে পারছেন? ঐকিকে করতে চাইলে কি লম্বা সময় লাগবে, সেখানে আপনাকে একদম বেসিক থেকে শর্টকাট ব্যবহার করতে হবে। আমি দুটোই দেখাই, একটা হচ্ছে বেসিক, খেয়াল করে দেখেন, আরেকটা হচ্ছে বেসিক থেকে শর্টকাট। খেয়াল করে দেখেন, আপনাদের মনে রাখতে হবে সমস্ত অঙ্কই কিন্তু বেসিক থেকে শর্টকাট হয় না। খেয়াল করেন, তাহলে বেসিক থেকে শর্টকাট। তাহলে দেখেন আমাদের বেসিক কি, এখানে চাইছে কি, ঐকিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে কি চাইছে সেটা মাথায় রাখা। ঐকিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে কত বিঘা জমি চাষ করছে, যেটা চাষ চায় এটা ডানে থাকে, রাইট? সেটা ডানে থাকে। তাহলে উপরে লাইনটাতে আমরা জমিটাকে ডানে রাখবো, অলরেডি জমি ডানেই আছে। তাহলে আমরা ঐকিক শুরু করি। 10 বলদ, খেয়াল করে দেখেন 10 বলদ 20 দিনে, আমি সংক্ষেপে লিখতেছি,
এখানে কি করে 50 বিঘা জমি চাষ করে। এবার আপনি যদি ঐকিক করতে চান যে একটা বলদ যদি ওই কাজটা 20 দিনে করে, খেয়াল করে দেখেন ওই কাজটা যদি 20 দিনে করে তাহলে কতটুকু জমি চাষ করবে। এটা বেসিকটা একটু ক্লিয়ার করি তাহলে আপনাদের, ধরেন এটা হচ্ছে 50 বিঘা জমি, এখানে সময় দিয়েছেন 20 দিন। ওকে, খেয়াল করেন সময় দিয়েছেন 20 দিন। এখন এটাতে যদি 10টা বলদ আপনি কাজে লাগান তাহলে তাদের এই 50 বিঘা জমি তারা চাষ করতে পারে এই 20 দিনে। এখন দিন ঠিকই রাখলেন, এখন যদি এখানে কমায় সেরা একটা বলদ কাজে লাগান তাহলে কি ওই 20 দিনে যদি কাজে লাগান তাহলে কি এই পুরো জমিটাকে চাষ করতে পারবে? দেখেন 10টা বলদেরই লাগতেছে 20 দিন, তাহলে একটা বলদ ওই 20 দিনে কেমনে শেষ করবে? 20 জনের কাজ কি, সরি 10 জনের কাজ কি একা শেষ করতে পারবে? পারবে না। ফলে কি হবে, দিন 20 দিনই দেবেন কিন্তু আমার কাজের পরিমাণ কমে আসবে। কথাটা ক্লিয়ার? এই কারণে এই 10টা বলদ যখন 10টা বলদ যখন 50 বিঘা করে তখন যতটুকু করতে পারে, একটা বলদ যখন করবে তখন আমার কম করবে। তার মানে কি 10 দ্বারা ভাগ করব। এবার যদি পরের ঐকিকে যাই, এখানে একটা বলদ, এখন যদি ধরেন আপনি দিনও কমায়, প্রথমত খেয়াল করেন আগে যে এটাকে কমাইছেন তাহলে কাজ কমে গেছে। এবার যদি দিন কমায় দেন, খেয়াল করে দেখেন এবার যদি এই যে এই জায়গায় দেখেন একটা বলদ এই কাজটা এতটুকু 20 দিনে এতটুকু করতে পারে, তাহলে সেখানে যদি দিন কমায় আরো কমায় দেন সে তো আরো কম কাজ করবে, তাই কিনা? তার মানে হচ্ছে যদি একদিনে কাজটা করান তাহলে এটা আরো কমবে, মানে কি আপনার আরো ভাগ দিতে হবে। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এরপরে বলছে কত, 12টি বলদ। কি বলছে? 12টি বলদ। এই 12টি বলদ যদি আবার একদিনে কাজ করে, এখন তার উল্টো করবে, কারণ একটা বলদ একদিনে এতটুকু করে, ওখানে যদি 12টা বলদ লাগান তাহলে কাজ বেশি করবে। আর বেশি করবে মানে কি, দেখেন গুণ, কথা বুঝতে পারছেন? 10 × 20। এবার যদি খেয়াল করে দেখেন 15 দিনে এই 12টা বলদ একদিনে কাজ করছে এতটুকু, এই 12টা বলদকে যদি আবার দিন বাড়ায় দেওয়া হয় সে আরো বেশি কাজ করবে। সে কি করবে? আরো বেশি কাজ করবে। তার মানে 50 12 এখানে আরো 15 গিয়ে গুণ হবে। কথাটা ক্লিয়ার? আরো 15 গিয়ে কি হবে? গুণ হবে। এটাই হচ্ছে এই অঙ্কের বেসিক। কিন্তু এই বেসিক দিয়ে আপনার জীবন চলবে না বা চালানো সম্ভব না। তবে আমি অঙ্কটা আগে শেষ করি, তারপর আমি বেসিক থেকে শর্টকাট আপনাদেরকে শেখাবো আজীবনের জন্য। দেখেন তো এখানে এটা কাটেন, ধরেন এটা কাটলেন, এখানে 5, 5 দিয়ে কাটলে এখানে 4, তাই কিনা? আবার 4 দিয়ে কাটলে এখানে 3, তার মানে হচ্ছে 3×15 45 বিঘা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অঙ্ক, এটা হচ্ছে উত্তর 45 বিঘা। তাহলে এবার এই অঙ্কটা আমরা কয়েক সেকেন্ডে করব বেসিক থেকে। এবার এই অঙ্কটা কয়েক সেকেন্ডে বেসিক থেকে করব, বলেন কিভাবে করব? খুবই সিম্পল। তার আগে আপনাকে এখানে একটা ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট হচ্ছে এই বলদ, দেখেন বলদ, এই বলদ এই এখানে কাজটা করতেছে কে? বলদ। তার মানে যে বলদ কাজটা করে এ হচ্ছে পারফর্মার। আর সাথে হচ্ছে আমার যেটা যে যত দিনে করে বা যত ঘন্টায় করে এটা হচ্ছে টাইম। এছাড়া বাকি যা আছে এটা হচ্ছে অন্যান্য বা আদার্স। খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করে, জাস্ট এই ছোট্ট বেসিকটা আপনার পুরো জীবনের জন্য অঙ্ক কয়েক সেকেন্ড এনে দিবে। যে কাজটা করে, কাজটা করা মানে কি, যে কাজটা সম্পূর্ণ করে সেটা হচ্ছে কি পারফর্মার। পারফর্মার যে কাজ করে, আর হচ্ছে যে সময় লাগে হচ্ছে টাইম, আর বাকিগুলো আদার্স। মনে রাখবেন যখন আপনি ঐকিক করবেন, এই আদার্স যদি আদার্স এর সাথে ঐকিক হয় তাহলে সবসময় ভাগ হবে। আর যদি এই পি আর টি এর ভিতর ঐকিক হয় তাহলে সবসময় গুণ হবে। আর যদি এর সাথে আমার ঐকিক হয় এটা সবসময় ভাগ হবে, এবং টি এর সাথে যদি এখানে ঐকিক হয় এটাও ভাগ হবে। খেয়াল করে দেখেন
তার মানে টি এবং পি এর সাথে এই আদারের যদি ঐকিক হয়, এটা অলওয়েজ ভাগ হবে, অলওয়েজ কি হবে আমার ভাগ হবে। তাহলে দেখেন এখানে আদার্স আছে, তাহলে পি এর সাথে আদার্স এর সম্পর্ক ভাগ। দেখেন এই টি এর সাথে আদার্স এর সম্পর্ক, এখানেও কি দেখেন ভাগ, পরের লাইনেও কি ভাগ, অর্থাৎ প্রথম লাইনের কাজ শেষ। খেয়াল করেন, তাহলে আমরা কি করব, এখানে খুব সুন্দরভাবে যদি সমাধান করি, তাহলে আমাদের ও হচ্ছে আদার্স, তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা টি দিয়ে কি করলাম, এখানে পি আর টি দিয়ে ভাগ করলাম। খেয়াল করে দেখেন, এটা সব সময় হবে, আমি মূল ক্লাসে আরো বেসিক উদাহরণ দিয়ে বুঝাইলে তখন আরো বেশি বুঝবেন। তাহলে একটু খেয়াল করেন, এবার প্রথম লাইনে যা যা করবেন পরের লাইনে সব উল্টো করতে হবে। এখানে প্রথম লাইনে পিটি দিয়ে কি ভাগ করছেন না, পরের লাইনে তার উল্টো করতে হবে, গুণ করতে হবে। তার মানে পরের লাইনে আপনি যখন যাবেন তখন এখানে পি এবং টি দিয়ে গুণ করতে হবে। তার মানে প্রথমে যদি গুণ করেন পরে ভাগ করতে হবে, প্রথমে ভাগ করলে পরে গুণ করতে হবে। এটাই মূলত অঙ্কের সিক্রেট। এবার আসেন আমরা অঙ্কটা সমাধান করি। আমার মনে হয় কয়েক সেকেন্ড সময় লাগবে না। প্রথমত দেখেন, এটা হচ্ছে কি কত বিঘা, হচ্ছে ও, তার মানে হচ্ছে কি 50। ক্লিয়ার? আর এই 10টা বলদ এটা হচ্ছে কাজটা করছে, তার মানে কি এর সাথে এর সম্পর্ক কি ভাগ। এরপর সময়ের সম্পর্কটাও কি আমার ভাগ। এবার দেখেন এই যে 10টা বলদ, এখানে আবার বলদ আছে না, এবার ওই বলদ আর ভাগ হবে, পরেরটা গিয়ে এটা গুণ হবে। আবার এই দিন উপরে কি করছি ভাগ করছি, এখানে গিয়ে গুণ হবে। তাহলে কাটাকাটি করলে আমার উত্তর আসছিল 45 বিঘা। বলেন এইটুকু ক্লিয়ার কিনা, বলেন এইটুকু ক্লিয়ার কিনা। এই অঙ্কটা, এই টাইপের সিমিলার অঙ্ক আমার ইউটিউবেও আছে, আমার মেইন ক্লাসেও আছে। এগুলো দেখলে আপনার এগুলি পানির মতো লাগবে। আপনার 3 ধাপের গণিত, 4 ধাপের গণিত, 5 ধাপের ঐকিক যাই বলেন না কেন, এটা আপনি কয়েক সেকেন্ডে সমাধান করবেন। কথা বুঝতে পারছেন? এখন বলতে পারেন এটা এটা শর্টকাট কিনা, এটা কোনো শর্টকাট না, কারণ এখানে আমি প্রশ্ন সমাধান করতেছি, এখানে তো আপনাকে একদম এ টু জেড শেখাতে পারবো না। এটা কোনো শর্টকাট না, এটা বেসিকেরই একটা পার্ট, জাস্ট যা যা ফিক্সড ওই জিনিস থেকে আপনি আইডেন্টিফাই করলেন, আইডেন্টিফাই করতে গিয়েই সেটা একটা টেকনিকে রূপান্তর হলো, আর কিচ্ছু না, এখানে টেকনিকের কোনো অস্তিত্বই নাই। ক্লিয়ার? ওকে। এখন এটা বুঝতে পারেননি এরকম আমি আরেকটু আপনাদের শুধু ই করাই, দেখেন তো এর সাথে আমার এটা কি হয়েছে, প্রথমবার কি হয়েছে দুটোই ভাগ হয়েছে না, পরের বার দেখেন এই দুটোই আবার গুণ হয়েছে, প্রথমে যাদেরকে ভাগ করছি পরের বার এটা গুণ হয়েছে। ক্লিয়ার? ওকে। এখন আমি আবারও বলছি, যখন আমার পারফরমার, পারফরমার মানে কি, এটা গরু ছাগল মানুষ যে কেউ হতে পারে, যে কাজটা করে, যে কাজটা করে ওর সাথে টাইমের সম্পর্ক সবসময় গুণ। দেখেন এই যে দেখেন এখানে টাইম যে নিয়েছিলাম তারা নিজেদের ভিতর গুণ করছে কিন্তু, টাইম এবং পারফরমার, কিন্তু ওটার সম্পর্ক হচ্ছে এই পারফরমার টাইম ছাড়া বাকি যারা থাকবে ওদের সাথে সম্পর্কটা হচ্ছে বিপরীত সম্পর্ক। তার মানে কি এদের ভিতর গুণ হলেও আসলে এটার ক্ষেত্রে কি দুটোরই বিপরীত সম্পর্ক, এই কারণে এই দুটোই এটাকে ভাগ করছে। আর প্রথম ধাপে যা করবেন পরের ধাপে তার উল্টো করতে হবে, এই দুটো দিয়ে প্রথমবার ভাগ করছেন না, পরের বার আবার এই দুটো তথ্য দিয়েই গুণ করতে হবে। তাহলে এটাকে আপনি শর্টকাট তো হলো না। কথাটা ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা, এবার ক্লিয়ার কিনা প্লিজ একটু কমেন্টে জানান, এবার ক্লিয়ার কিনা। হুম, এখানে একটু হাত তোলেন, যিনি বুঝেন নাই তিনি একটু হাত তোলেন প্লিজ, খুব দ্রুত হাত তোলেন, যিনি বুঝেন নাই খুব দ্রুত একটু হাত তোলেন। ওকে, যেহেতু হাত তোলেনি সেক্ষেত্রে আমি আর আলোচনা আগাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। এবার আসেন আমরা পরের অঙ্ক, পরের অঙ্কটা দেখব। এবার অঙ্কটা দেখেন, এই অঙ্কে কি বলা আছে। এই অঙ্কে দেখেন আরেকটা অঙ্ক আমরা মার্শাল্লাহ পেয়ে গেলাম, এটা খুবই ভালো। 6 ঘোড়া 4 দিনে, দেখেন সেম টাইপের অঙ্ক, 30-এর চুলা খায়, তবে কয়টি ঘোড়া, আমার কাছে চাইছে কি কয়টি ঘোড়া ওই সময়ে, ও এখানে সময়টা সেম,
ঐকিকে যে জিনিসটা সেম থাকে ওই ডিজিটটা আমাদের ক্যালকুলেশনে প্রভাব ফেলে না। তার মানে এখানেও আমাদের একটা জিনিস সেম আছে, ওটা ক্যালকুলেশনে প্রভাব ফেলবে না, সেটা হচ্ছে এই দিন। কারণ এখানে বলছে ওই সময়ে, তার মানে দিনটা আর এই অঙ্কে কোনো প্রভাব ফেলবে না। এখন বলছে 25-এর ষোলা সে কয়টি ঘোড়াই খাবে। তাহলে খুবই সিম্পল, এবার অঙ্কটা আমি ওই প্যাটার্নেই করি। এখানে দিনের হিসাবটা বাদ দেন, কারণ দিন দুইবার আসছে, দুইবার আসলে যেটাই দুইবার আসুক, যে ডিজিটে, ওটা কখনোই ওই ক্যালকুলেশনে প্রভাব ফেলে না। এবার আসেন, খুবই সিম্পল। এখানে ঘোড়া কি খায়, খায় মানে কি অ্যাক্টিভ ভয়েস, খায় মানে কি অ্যাক্টিভ ভয়েস, তার মানে কি এ পারফর্মার, তার মানে এ হচ্ছে আমার পি। খেয়াল করেন, এরপর বলছে 30-এর ষোলা, এটা তো আর টাইম না, তার মানে এটা আধার, এটা কি আধার, অন্যান্যর ভিতর পড়ে গেছে। তাহলে পি আর দেখেন এখানে 25-এর ষোলা, 25-এর ষোলা খাবে। তার মানে যদি আমি বেসিকের ঐকিক করি, তাহলে এখানে যদি ঐকিক করি, তাহলে আমাকে 30-এর ষোলা আগে বামে রাখতে হবে, যেহেতু আমার কি চাইছে, ঘোড়া চাইছে। তার মানে 6টি ঘোড়া আমার কি, তাহলে 100-এর ষোলা যদি খায়, তাহলে দেখেন এটার সাথে এটা বিপরীত সম্পর্ক। এমনি বেসিক দিয়েও দেখেন 30-এর যদি ষোলা যদি 6টা ঘোড়া খায়, আর যদি এটা পরিমাণ কম হয়, তাহলে কম ঘোড়া খাবে, এই কারণে আমরা ভাগ করতেছি। আবার বলছে 25-এর যেখানে 100-এর খাইতে তার এতটি ঘোড়া লাগে, এখন যদি খাবার বাড়িয়ে দেই 25-এর বানাই, তাহলে আরো বেশি লাগবে। এই কারণে দেখেন এখানে 25 দ্বারা কি গুণ করতে হলো। এখানে কি একটা জিনিস খেয়াল করেছেন, খেয়াল করেন, প্রথমত এটা হচ্ছে টাইম, সরি, এটা হচ্ছে কি পারফরমার, এটা হচ্ছে আদার্স। তাহলে এদের ভিতর সম্পর্কটা দেখেন ভাগের। আর প্রথমে যেটা ভাগ করছেন, প্রথমে ভাগ করছেন, পরের গুণ করছেন, দেখেন ওই সুলা দিয়েই আবার পরের বার কি করছেন, গুণ করছেন। তার মানে কি আমাদের খুবই সিম্পল, প্রথম দুটো সম্পর্ক কি পি আর ওর সম্পর্ক কি, ডানে কে থাকবে এটা একটু শুধু মাথায় রাখবে, ডানে সুলা থাকবে। তার মানে সুলাটা ডানে থাকা, উপরে 30 থাকবে, উপরে কি থাকবে 30 থাকবে, তাহলে নিচে কি থাকবে থাকবে। এটা ভাগের সম্পর্ক থাকলেও বুঝতে হবে ডানে কে যাবে। ওকে, এবার দেখেন, তাহলে প্রথম 6 দিয়ে কি করলাম, সরি আমি একটু ভুল করছি, বামে ষোলা থাকবে, বামে কি থাকবে ষোলা থাকবে, তাহলে বামে না থাকলে ডানে কি থাকবে, তাহলে 6 কে, কারণ ওই কি ডানে থাকবে ঘোড়া, তাহলে 25 দিয়ে ভাগ করতে হবে, সরি এখানে কত 30 দিয়ে ভাগ করতে হবে, আবার 25 তারপরে গুণ করতে হবে। কেন গুণ করতে হবে, ওই কাহিনী একটা, কাহিনী কি, এখানে কি 5 6 30, 5 5 25, 5 5 কে 25, তাহলে আমাদের উত্তর কত, ক্লিয়ার, বলেন বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার। ওকে, এবার আসেন আমরা পরের অঙ্কটাতে যাব। এখানে উৎপাদক বিশ্লেষণের যে অঙ্কগুলো আমাদের রয়েছে, এখানে আমাদের মিডল ফ্যাক্টর করতে অনেকটা সমস্যা হয়ে যায়, যে মিডল ফ্যাক্টরটা কখন কি করব। আমি এই মিডল ফ্যাক্টরের দ্বন্দ্বটা একটু আমি দূর করে দিচ্ছি, আপনার লাইফে আর কখনো এটি নিয়ে সমস্যা হবে না। একটু খেয়াল করেন মিডল ফ্যাক্টরের ফ্যাক্টটা কি, ফ্যাক্টটা হচ্ছে যদি কখনো যে সংখ্যাটা দেখবেন লাস্টে, যেমন 6 এর সাথে আর কোনো সহগ টহগ থাকবে না, ওটা যদি মাইনাস হয়, ওটা যদি কি হয় মাইনাস হয়, তাহলে এই মিডল ফ্যাক্টরটা এমন ভাবে করবেন, এই মিডল ফ্যাক্টর করার পর এটার পার্থক্য বের করতে হবে, পার্থক্য যাতে এই ভিতরের সংখ্যাটা হয়। আমি আবারও বলছি, এই ডিজিটটা যদি মাইনাস হয়, তাহলে এটাকে এমন ভাবে ভাঙাবেন, ভাঙানোর পর বিয়োগ করতে হবে। এটা যদি যোগ হতো, তাহলে এটা এমন ভাবে ভাঙাতেন ওই দুটো যোগ করতে হতো। তার মানে এটা একটা শক্তিশালী বেসিক, যেটা আমি আমার বইতে এই ব্যাপারে কথা বলেছি, যে যদি লাস্টে এখানে মাইনাস থাকে, তাহলে এটা এমন ভাবে ভাঙাবেন, তার মানে হচ্ছে ওই দুটো মেন্ডেল ফ্যাক্টরের বিয়োগফল হতে হবে। আর এটা যদি প্লাস থাকে, এটা এমন ভাবে ভাঙাবেন ওই দুটোর যোগফল এটা হতে হবে। তাহলে দেখেন এখানে মাইনাস আছে, তাহলে আমরা কি করবো, এখানে কি দেওয়া আছে 3x² - 7x - 6, ভালো করে খেয়াল করেন। তাহলে এই দুটোর গুণফল হচ্ছে 18, তার মানে এই 18কে আমাকে মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে মিডল ফ্যাক্টর এমন ভাবে আমি করব যাতে ওই দুটোর বিয়োগফল আমার 7x হয়, যেহেতু এখানে আমার মাইনাস আছে। তাহলে 9 2, 9 দুগুণে 18, আবার এটার গুণ হচ্ছে 18, বিয়োগ হচ্ছে কত 7।
ক্লিয়ার? তাহলে 3x², এখন বড়টার আগে মাইনাস আছে, তার মানে আমার এই -9x লিখতে হবে, এটা তো আপনারা জানেনই। তাহলে পরেরটা 2x 6। তাহলে এখানে যদি 3x কমন নেন তাহলে x থাকবে x-3, এখানে যদি 2 কমন নেন x-3। ক্লিয়ার? এবার দেখেন x-3, এখানে 3x+2, তাহলে x-3 3x অপশন নাই নাকি? 3, এই যে এখানে আছে দেখেন খ নাম্বারটা, 3x+2x-3। আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করুন। বীজগাণিতিক সূত্রাবলীর মানে আপনি যত বেশি মানে আপনি দক্ষ হবেন তত দেখবেন যে একটা মার্কস আপনার জন্য কনফার্ম। বীজগাণিতিক সূত্রাবলীর অঙ্ক এত বেশি গুরুত্বপূর্ণ, আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় অন্তত একটা প্রশ্ন থাকে না। তার মানে হচ্ছে দেখেন এই অঙ্কটাও কিন্তু বেশ চমৎকার একটা অঙ্ক। আমরা জানি যে এই টাইপের অঙ্ক যদি থাকে a² + b², এখানে দেখব যে এই জায়গায় যে মানটা থাকবে আমরা ওটার স্কোয়ার করে সূত্র ফেলবো। কিভাবে? আমরা যদি সূত্রের দিকে আমাদের এই ধরনের সূত্র মূলত আমরা ব্যবহার করি, যেমন এখানে a+b² - 2ab, এই সূত্রটা ব্যবহার করি। আরেকটা সূত্র ব্যবহার করি এই সেম জিনিসেরই a-b² + 2ab। তো আমরা কি করব দেখেন, এই অঙ্কগুলো ভেবে ভেবে করেন, বেসিক থেকে খুবই সহজ। তার মানে হচ্ছে এখানে যে মানটা থাকবে আমরা ওই সূত্রটা ব্যবহার করব। এখানে মানটাকে দেখেন প্লাসে, তার মানে আমরা এই 1 নম্বর সূত্রটা ব্যবহার করব। খুবই সিম্পল। তাহলে 1 নম্বর সূত্র যদি ব্যবহার করি, আমার এখানে কি আছে a², 1/a²। তাহলে আমি যদি সূত্র ফেলি a² + b², তাহলে এই প্লাসের সূত্র ফেলতে হবে। তাহলে এই প্লাসের সূত্র যদি আমি বর্গ করি, বাহিরে কি হবে এ মাইনাস। এখানে আরেকটা বিষয় আমি আপনার বেসিকটা ক্লিয়ার করি, এটা অনেকবার বলছি আবারও বলছি। এই টাইপের সূত্র একটা মজার ব্যাপার হচ্ছে ভিতরে প্লাস থাকলে বাহিরে মাইনাস, ভিতরে মাইনাস থাকলে বাহিরে প্লাস। এতে করে আমার একটা লাভ আছে, আমি একটু পরে বলতেছি, আগে অঙ্কটা সমাধান করি, একটু খেয়াল করেন। তাহলে a+1/, এটার মান কত? 5√3, তাই কিনা? এটা এটা কাটা, তাহলে কত? 2। তাহলে এটা ভাঙালে কত হবে? 5×5 = 25। আর এটার বর্গ দেখেন √2, এটা কাটলে কত হবে? 3, তাহলে 2। ক্লিয়ার? তাহলে 3×25 = 75, আর এখানে আছে 2। কথাটা ক্লিয়ার? সরি, এই আমরা এখানে কি প্লাস না? প্লাস অনুসারে তো এটা আমার 73 হওয়ার কথা, কিন্তু আমাদের অঙ্কে মানে কোথাও ভুল আছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি, যাতে কোনো কনফিউশন তৈরি না হয়। কথাটা ক্লিয়ার? হ্যাঁ, এখানে মানে প্রশ্নে একটু ঝামেলা আছে, প্রশ্নে মাইনাস হবে, প্রশ্নে কি হবে? মাইনাস হবে। সমস্যা নাই, আমাদের যদি প্লাস থাকতো তাহলে আমাদের এটা উত্তর হতো। ক্লিয়ার? এখন যদি মাইনাস থাকে তাহলে উত্তর কি হবে? তাহলে আমি আর এবার বিস্তারিত করতেছি না, খুবই সিম্পল। আমি দেখেন ভিতরে মাইনাস থাকলে বাহিরে কি হবে? প্লাস হবে। তাহলে এটা স্কোয়ার করি, আসেন এটাকে কি করি? স্কোয়ার করি, 5√2। তাহলে ভিতরে মাইনাস বাহিরে প্লাস, +2। 2টা কেন? যখন আপনি কোন সংখ্যা তার এ বির ভিতর ওই সংখ্যা তার বিপরীত সংখ্যা থাকবে, যেমন এর জায়গায় এটা আছে, বি এর জায়গায় এটা আছে, বা এক্স আছে, বি এর জায়গায় যদি 1/x থাকে, এভাবে আজীবন কাটা যাবে। তার মানে কি, সেক্ষেত্রে এ বি আমরা চিন্তা করব না, শুধু মূল সংখ্যাটা চিন্তা করব। এখানে ভিতরে মাইনাস, তার মানে কি এটা স্কোয়ার, তাহলে সূত্র অনুযায়ী বাহিরে প্লাস হবে। তাহলে এখানে হচ্ছে 75, এখানে হচ্ছে 2, তাহলে উত্তর কত? 77। তাহলে দেখেন আমার যদি মাইনাস থাকতো এটা করতাম, প্লাস থাকলে যদি প্লাস থাকতো এটা করতাম, মাইনাস থাকলে এটা করতাম। এখন দেখেন এই অঙ্কগুলো জাস্ট দেখা মাত্র আপনি কয়েক সেকেন্ডে সমাধান করতে পারবেন। এখানে দেখেন খুবই সিম্পল, আপনি এখানে জাস্ট এইভাবে একটু তাকাবেন, ভিতরে প্লাস তাহলে বাইরে মাইনাস নেবেন, তাহলে এটাকে বর্গ করতে হবে। তার মানে কি, এটাকে বর্গ করলে এটা বর্গ কত হলো? প্লাস। এখন এই যে বাহিরে মাইনাস, তাহলে মাইনাসটাকে বিয়োগ করতে হবে, তাহলে উত্তর কত? 30। এবার আসেন, এটা যদি মাইনাস থাকতো এটাকে বর্গ করতেন কত? 75। মাইনাস বাহিরে কি প্লাস, তাহলে উত্তর হচ্ছে 27। বলে কয় সেকেন্ড লাগবে? এই অঙ্ক বেসিক থেকে করতে আপনার কয় সেকেন্ড লাগবে? নিশ্চয়ই 2 থেকে 3 সেকেন্ড।
আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ভোগান্তিতে ফেলে। মানে কিভাবে ধরে নিয়ে অঙ্ক করবেন অনেকেই বুঝতে পারেন না, বেশ করে একদম মাথা গরম হয়ে যায়। আমি এখন আপনাদের এই অঙ্কটার সমাধান দিচ্ছি, ইনশাল্লাহ আপনার আর কখনো এটা নিয়ে সমস্যা হবে না। জাস্ট আমাকে ফলো করুন। এখানে অঙ্কটাতে কি বলছে সেটা আগে আমরা একটু দেখি। একটি সংখ্যা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা সংখ্যা। এই একটা সংখ্যা যদি অর্ধেক করেন, এই অর্ধেকের সঙ্গে যদি 6 যোগ করেন, তারপর আপনি একটা উত্তর পাবেন। এই উত্তর পাওয়ার পর আবার যদি ওই সংখ্যাটাকে আপনি দ্বিগুণ করেন, করার পর সেখান থেকে যদি আপনি আবার 21 বিয়োগ করেন, তাহলে এই প্রথম অংশে যে রেজাল্ট ছিল, এই দুটো রেজাল্ট পরস্পর সমান। এই দুটো রেজাল্ট কি পরস্পর সমান। এই যে অঙ্কটা পড়লাম, এরপরেও কিন্তু অনেকে ক্লিয়ার না। আসেন ব্যাপারটা আগে ক্লিয়ার নেই। এই জায়গা থেকে আমাদের শুরু করতে হবে। একটি সংখ্যা ধরে নিয়ে এক্স, না বুঝলে জিজ্ঞাসা করেন, এক্স। এবার প্রথম অংশ বলছে এটাকে যদি অর্ধেক করা হয়, অর্ধেক করা মানে কি, x/2। এবং করার পর এর সঙ্গে যদি 6 যোগ করা হয়, তাহলে যে উত্তর পাওয়া যায়, এটাই আমরা উত্তর পেলাম। এটাই কি আমরা উত্তর পেলাম। ওকে, দেখা যাক পরে কি বলছে। এরপর বলছে সংখ্যাটি, দেখেন সংখ্যাটি মানে দ্যাট নাম্বার, ওই নাম্বারটা মানে কোনটা, এটাই আমরা বুঝি না। এখানে সংখ্যাটির বলতে এটাকে বোঝাচ্ছে না যা ধরে নেওয়া হয়েছে। এই জিনিসটাই আমরা অনেকে ভুল করি, যে এখানে যা ধরে নেওয়া হচ্ছে তাকে বোঝানো হচ্ছে। তার মানে হচ্ছে এই সংখ্যাটার এটা দ্বিগুণ 2x হচ্ছে। এই দ্বিগুণ থেকে আবার আমার 21 বিয়োগ করতে বলবো, তাহলে এখানে একটা উত্তর আসলো। বলে এই উত্তর আসলো কিনা। এখন তারা বলছে এই দুটো, এটা আর এই উত্তর পরস্পর সমান। তাহলে পরস্পর সমান যদি হয়, তাহলে এই ইকুয়েশনটা জাস্ট আমরা সমাধান করব। তাহলে ইকুয়েশনটা সমাধান করতে গেলে ধরেন এই পাশে ডিরেক্টলি এটাই করে ফেলাম, 2 লসাগু, তাহলে কত এক্স প্লাস এখানে কত 12। তাহলে এই পাশে আছে 2x, আর কত 21। এবার আসেন আমরা একটা ছোট্ট কাজ করি, আড়াআড়ি গুণ করে নেই। তাহলে আড়াআড়ি গুণ করলে এখানে 4x মাইনাস 21 দুগুণে 42, আর এ পাশে x প্লাস 12। এবার দেখেন আমরা যদি একে সমাধান করি, তাহলে দাঁড়াচ্ছে এক্সটা ওপাশে নেই, তাহলে হবে কি 3x। আর এটা এর পাশে আসছে আমার কত হবে, যোগ হবে। তাহলে 12 যোগ 42, তাহলে 42, এখানে হচ্ছে কত 4, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 3x। তাহলে x এর মানটা এই 54 কে যদি 3 দিয়ে ভাগ করেন, 3 কে 3, 3 আটা 24, তাহলে উত্তর কত 18। তাহলে দেখেন এই যে অঙ্কটা, এটা খুবই সিম্পল একটা অঙ্ক যদি বেসিকটা আপনার ক্লিয়ার থাকে। তাহলে বেসিকের দ্বন্দ্বটা কোথায় আবার একটু আমি দেখে নিই, তাহলে এই টাইপের অঙ্ক কখনোই আপনার সমস্যা হবে না। বেসিকের দ্বন্দ্বটা হচ্ছে এই জায়গায়, বিশেষ করে এই জায়গাটায়। কথা বুঝতে পারেন, অনেকে এই সংখ্যাটির কথাটা বুঝতে পারেন না। এই সংখ্যাটির বুঝতে হলে আমাকে এটা ধরতে হবে, এই সংখ্যাটি ইংলিশে যখন আমরা দ্যাট ইউজ করি, বা বাংলায় ওইটি, মানে ওইটির বা সংখ্যাটির বা যেটির বা যত তত, যতর সাথে তত, এই কনসেপ্ট গুলো মূলত একটা পূর্বেরটাকে বোঝায়। তাহলে এই যে সংখ্যাটির, এটার দ্বারা মূলত এই ধরে নেওয়াটাকে বোঝাইছে। তার মানে এটা দাঁড় করাতেও সমস্যা নেই, এটা দাঁড় করাতেও সমস্যা নেই। আমার এক্স এর মান কত 18। আশা করি ক্লিয়ার। ওকে, বলেন বুঝতে পেরেছেন কিনা প্লিজ। যদি বুঝতে পারেন প্লিজ একটু ডান লিখুন।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে। সমীকরণের যে অঙ্কগুলো নিয়ে আপনার প্যারায় থাকেন, ওর দেখেন একটা অঙ্ক আমি এবার আপনাদেরকে সমাধান করাবো, খুব চমৎকার একটা অঙ্ক। সমীকরণের এই টাইপের অঙ্কগুলো আপনি দুভাবে সমাধান করতে পারেন, বেসিক থেকেও, আবার আপনি কি বেসিকের শর্টকাট থেকেও। দ্যাট মিনস আমি এখানে বলবো যে অপশন টেস্ট করেও সমীকরণের অনেক বড় বড় অঙ্ক সমাধান করতে পারেন, অপশন জাস্ট অপশন টেস্ট করে। তবে আমরা দুটি সমাধানই দেখব, একটা হচ্ছে বেসিক থেকে দেখব, আরেকটা দেখবো আমরা শর্টকাট থেকে। দ্যাট মিনস এটা হচ্ছে অপশন টেস্ট। আপনারা জানেন যে আমি শর্টকাটের অনেকগুলো ভার্সন বলে থাকি। বেসিক থেকে শর্টকাট, ফার্মাস মেথডে শর্টকাট, আবার কি অপশন টেস্ট, মানে শর্টকাট, আবার ব্যাক ক্যালকুলেশন, বেশ অনেকগুলো টাইপ নিয়ে আমি কাজ করি। এটা হচ্ছে আমার অপশন টেস্টের শর্টকাট। এখন দেখেন অপশন টেস্টের শর্টকাটটা আগে শেষ করি, তারপর আমরা বেসিক নিয়ে কথা বলবো। এখানে বলা হচ্ছে দেখেন তো, 2x প্লাস 15 27 মাইনাস 40x। এখন আপনি যদি বলেন যে আমি অপশন টেস্ট করবো, করে অপশন টেস্ট করে দেখেন তো, এখানে যদি -1 বসান, একটু দেখেন একটা সময় খুব দ্রুত এক্সপার্ট হয়ে যাবে। -1 বসালে তাহলে এটা কি -2 হবে না? গুণ করলে -1, তাহলে এটার সাথে যদি এটা যোগ করেন তাহলে কত হচ্ছে আপনার? 13 হচ্ছে। তাহলে এখানে 1 বসান, এটা কি প্লাস হয়ে যাচ্ছে না? তাহলে প্লাস হলে এমনি সাথে শেষে আরো 4-এর যোগ হবে, তাহলে বড় হয়ে যাচ্ছে না? তার মানে এটা বাদ। এবার আসেন খ নাম্বারটা। খ নম্বরে 2 আছে, তার মানে এটা 4 হবে, এটা 15 আছে, তার মানে আপনার এটা কত হচ্ছে? 19। এখন এই 27 থেকে যদি 4 গুণ করেন 8 হবে। তাহলে 8 যদি হয় তাহলে এটা 19, তাহলে দুপাশেই 19, তার মানে উত্তর হচ্ছে আমার খ নাম্বারটা। এটা হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্টে আমি শুধু এই অঙ্কের কথা বলছি না, অনেক জটিল অঙ্ক সমীকরণের জাস্ট কয়েক সেকেন্ডে আপনি সমাধান করতে পারবেন। এবার আসেন আমরা বেসিক থেকে ব্যাপারটা একটু সমাধান করি। বেসিক থেকে সমাধানের জন্য আমাদের প্রথমত এটা লিখে নিতে হবে 2x প্লাস 15 27 মাইনাস 44x। প্রথমত আমরা চেষ্টা করব এক্স গুলোকে এক পাশে আনা আর সংখ্যা আরেক পাশে নেওয়া। তাহলে 4x এই পাশে আসলে যোগ হবে, তার মানে 6x। তাহলে এটা যদি ও পাশে যায় তাহলে 27, এটা -15 হবে। তাহলে এখানে 6x, এখানে 15 যদি চলে যায় তাহলে 5 7 12, 12। তাহলে এক্স, এটা যদি 12 কে 6 দিয়ে ভাগ করেন তাহলে হবে 2। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? 2। তাহলে আপনি চাইলে অপশন টেস্টের শর্টকাটটাও ব্যবহার করতে পারেন, আপনি চাইলে বেসিকটাও ব্যবহার করতে পারেন, কিন্তু দয়া করে কেউ অপশন টেস্টের শর্টকাট বা টেকনিকের কথা বলে জাতীয় উত্তর করবেন না। এটা আমি রিকোয়েস্ট করতেছি, কারণ শিক্ষার্থীকে মিসগাইড করা যাবে না। কারণ পরীক্ষার হলো একটা কম্পিটিটিভ জায়গা। এখানে 1 সেকেন্ড সময় আপনাকে 1 কোটি টাকা দিলেও আপনি পারবেন না। ওই 1 সেকেন্ড আমাকে বাঁচাতে হবে, যন্ত্রণাটা আমার, আমার যেখানে শর্টকাটে মানে আমি কম সময় পাবো সেটাই আমি ব্যবহার করব। তবে আমি বেসিকে এত বেশি শক্তিশালী থাকবো, ও ব্যবহারে আমার কোনো প্যারাই থাকবে না। এটি আমাদের মূলত মূল চিন্তা হওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ বলেন, ক্লিয়ার? ওকে, এবার একটু আমি ফাইনালি বলছি। আপনারা অনেকেই আছেন যারা গণিতে দুর্বল। এখন দেখেন গণিতে দুর্বল, গণিতে আপনাকে বেসিক স্ট্রং করতে হবে। আর যদি আপনি বেসিক শিখতে চান, বেসিকের বাংলাদেশের একমাত্র সত্যিকারের বেসিক যেটা, মানে এখানে কোনো ফাঁক ফোকর নেই, বেসিকের গণিত শিখার বেসিকের একমাত্র বই হচ্ছে ম্যাথ টিউটর। এখানে শুধুমাত্র বেসিক না, আমি সিকোয়েন্স ভিত্তিক ব্যবহার করেছি, তারপর বেসিক থেকে শর্টকাট, মানে একদম। এখানে তো আমি ক্লাসে তবু শর্টকাটের ব্যাপারটা একটু উন্মুক্ত বলি, কিন্তু এখানে যা আমি আনছি সব বেসিক থেকে শর্টকাট আনছি। তার মানে বেসিক বুঝবেন, আপনি 3 থেকে 5 সেকেন্ডে সমাধান করবেন। শুধু সেগুলোই আমি শর্টকাট সাজেস্ট করছি, যেগুলোতে এই বেসিক থেকে শর্টকাট করা সম্ভব না, সেক্ষেত্রেও আপনার 3 5 সেকেন্ডে যাতে করতে পারেন, তখন আমি শুধুমাত্র শর্টকাট সাপোর্ট করছি। কথাটা ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে বেসিক বইটা, এই বইটা আপনি চেহারাও দেখবেন বেশ মোটামুটি
বেসিক হওয়ার কারণে দেখেন বইটা কিন্তু বেশ একটা নাদুস নতুস বই, অনেক বড় সাইজের বইটা। আমি দীর্ঘ অ্যানালাইসিস করে লিখেছি। আপনি এই বইটা যদি ফলো করেন, এই বইয়ের উপর আমার রেকর্ড ক্লাস আছে, তার মানে বই প্লাস রেকর্ড ক্লাস দেখলে গণিত আপনি বস হয়ে যাবেন। এরপরও বলছি, এরপরও আমি বলছি, আপনি যদি মনে করেন, যেমন দেখেন আমার সামনে অনলাইনে 5 নাম্বার গণিতের ব্যাচ শুরু হচ্ছে, 5 নাম্বার। এই 5 নাম্বার বেসে আপনি চাইলে ভর্তি হয়ে যেতে পারেন। এখানে 5 নাম্বার বেসে মাত্র 140 টাকা। আমি আবারও বলছি, মাত্র 140 টাকায় আপনি কোর্স ফি। তবে বিশেষ অফারে আপনি 50% ছাড়ে মাত্র টাকায় আপনি ভর্তি হতে পারবেন। তার মানে এটা একটা সুযোগ। যারা ভর্তি হতে চান তারা একদম সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন, অথবা আমাদের এই পেজে মেসেজ করতে পারেন। তবে একটা সুখবর দিচ্ছি। সুখবরটা হচ্ছে, ধরেন যারা শুধুমাত্র কোর্স করতে চাচ্ছেন তাদের জন্য এই সুযোগটা। আর যাদের ধরেন এই বইটাও দরকার, আবার এই কোর্সটাও দরকার, খেয়াল করে দেখেন, যাদের বইটাও দরকার কোর্সটাও দরকার, এখন তাদের তো এই বইয়ের দাম হচ্ছে ধরেন 550 টাকা, কোর্স হচ্ছে 520 টাকা, কুরিয়ার চার্জ আছে আরো কত, 60 টাকা। তাহলে আমার কত হচ্ছে, 610, 520, তার মানে হচ্ছে শূন্য, এখানে কত, 3, 5, 11, সরি, দেখেন, তাহলে এখানে 3, এখানে কত, 511, 1130 টাকা লাগতেছে। যাদের বইও দরকার কোর্সে দরকার তাদের 1130 টাকা লাগতেছে। আমি আপনাদের জন্য সবসময় আপনারা জানেন আমি ব্যাকরণ কাজ করি, এই যাদের দুটোই লাগতেছে তাদের এই 1130 টাকা দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট এই বইটা অর্ডার করুন 610 টাকা, তার মানে আপনি এই 520 টাকা আপনাকে দিতে হবে না। এটা মাইনাস করেন, মাইনাস করে যে 610 টাকা আছে, জাস্ট বইটা সংগ্রহ করে আমি আপনাকে এই 6 মাসের ক্লাসটা কোর্সটা ফ্রিতে দিচ্ছি। এখানে আপনি 6 মাসের কোর্স পাবেন, ক্লাস জুমের মাধ্যমে করতে পারবেন, সকল ক্লাস রেকর্ড থাকবে, কোনো প্যারা নেই। কথাটা বুঝতে পারছেন? এবং আমাদের এক্সাম আছে, সবকিছু প্রফেশনাল। আপনি নর্মালি বাজারে একটা ক্লাস কোথায় করেন, ফেসবুকে করেন, অমুক তমুক চিপে চুপাই করেন, কিন্তু আমার এখানে ডিরেক্টলি আপনি জুমে আমার সাথে কথা ডিরেক্টলি বলতে। তার মানে হচ্ছে এটা একটা দারুণ সুযোগ। এই কোর্সটা চাইলে যাদের বই দরকার নেই তারা 520 টাকায় ভর্তি হয়ে যান। আর যারা মনে করেন আমাদের কাছে বইটা অর্ডার করবেন তাদের জন্য 520 টাকার কোর্সটা আমি মাফ করে দিচ্ছি, মাত্র 610 টাকা বই অর্ডার করে ফেলে। আজকে অর্ডার করবেন, 2-3 দিনের মাঝে বই পেয়ে যাবেন, আমাদের কোর্স শুরু হয়ে যাচ্ছে। কথাটা ক্লিয়ার? ওকে, এবার দেখেন আরেকটা সুখবর দিচ্ছে, কারণ আমার কাজই হচ্ছে সুখবর দেওয়া। আপনারা এই যে ইংলিশ টিউটর বইটা দেখতে পাচ্ছেন, এই ইংলিশ টিউটর বইটা এতটাই বেসিক থেকে লেখা, ভালো করে বুঝেন, বেসিক থেকে লেখা। আপনি যদি এই বইটা A to Z আপনি যদি শেষ করতে পারেন, আপনারা জানেন যে এই বইটা বাংলাদেশের একমাত্র বেসিক বই যেটা একদম এখানে স্পেশালি লেখা ইংলিশে দুর্বলদের জন্য বিশেষভাবে সাজানো। তো এই বইটা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, এই এত বড় বইটা, খেয়াল করে দেখেন এই বইটা 1170 পৃষ্ঠা। কথা বুঝতে পারছেন? এই বইটা আপনি চাইলে সংগ্রহ করতে পারেন। এই বইয়ের মূল্য খুব একটা বেশি না, সেটা হচ্ছে 600 টাকা আর 50 টাকা কুরিয়ার চার্জ, তার মানে হচ্ছে 650 টাকা। ক্লিয়ার? আর আমার খুব দ্রুতই 6 নম্বর ব্যাচ লঞ্চ হতে যাচ্ছে। এই 6 নম্বর ব্যাচে আপনি 6 মাসে ক্লাস পাবেন, ক্লাসের মাধ্যমে কি মাধ্যম হবে আমাদের জুম অ্যাপ, এবং সকল ক্লাস রেকর্ড থাকবে আমাদের ওয়েবসাইটে, এবং আমাদের যে এক্সাম দিবেন সেটাও আমাদের অ্যাপ ও ওয়েবসাইটে দেবে। মজার ব্যাপার কোথায় বলেন তো? মজার, যাদের এই কোর্সটা দরকার তারা এটা হচ্ছে আসলে 1100 টাকা হবে। হ্যাঁ, এটা 1100 টাকা হবে। 1100 টাকা থেকে এটা 550 টাকা, সরি, এই 550 টাকায় ভর্তি হয়ে যেতে পারে। যাদের বই দরকার নেই তারা 550 টাকায় ভর্তি হতে, আর যাদের বই দরকার তাহলে আরো যদি 550 টাকা আপনি এখানে যোগ করেন, 0, 10, 6, 12, তার মানে কি এখানে 1200 টাকা দিয়েই আপনি এই কোর্স প্লাস বই পেয়ে যাচ্ছেন। তবে যারা আমাদের কাছে বইটা অর্ডার করবেন তাদের জন্য আমি একটা সুযোগ দিচ্ছি, এবং এটা সবসময় আসবে না। এই সুযোগটা হচ্ছে, আপনি এই যে 550 টাকা, এই 550 টাকার কোর্সের পেমেন্ট আমি নিচ্ছি না। আপনি জাস্ট 650 টাকা যদি পেমেন্ট করেন তাহলেই আপনি দুটো কোর্স, মানে এই বই আপনি পেয়ে যাবেন, যেটা বইয়ের মূল্য।
বই পেয়ে যাবেন। আর কোর্সটা আপাতত সময়ের জন্য, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, আপনি ফ্রিতে করতে পারেন। এখন আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা গণিত ইংলিশ শিখতে হলে আমার সাথে 6 মাস সময় দেন, বাকি দায়িত্ব আমি নেব। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।